যাই হোক, UT5 নিয়ে কথা বললাম। UT5-এ আমরা হচ্ছে এটা একটা ইয়ার্ন টেস্টিং মেশিন, আমরা ইয়ার্নের প্যারামিটারগুলো আর কি এটা দিয়ে অ্যাসেস করি বা ডিটারমাইন করে দেখি কী অবস্থা, তাই না, ইয়ার্নটার কী অবস্থা। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই আমরা। আচ্ছা, এরপরে কি ডিজিটাল ইয়ার্ন টেনশন মিটার। আচ্ছা, এইটা মেইনলি হচ্ছে কি গত ক্লাসে হয়তো বলছিলাম যে এটা হচ্ছে ইয়ার্ন, একটা মুভিং ইয়ার্নে, মুভিং মানে কি, মানে চলতেছে, ইয়ার্নটা চলতেছে এই মুহূর্তে, ওই মুভিং ইয়ার্নটাতে টেনশন কতটুকু আছে সেইটা পরিমাপ করে। স্পেশালি আমরা যদি কি বলে নিটিং মেশিনের কথা যদি বলি, স্পেশালি সার্কুলার একটা নিটিং মেশিনের কথা যদি বলি, কি হয় ওখানে, ইয়ার্নগুলো কন্টিনিউয়াসলি ফিড হইতে থাকে না। এখন ইয়ার্নগুলোর একটা মানে নির্দিষ্ট একটা টেনশনই তো প্রত্যেকটা ইয়ার্নে আসতে হয়, তাই না? একটা ইয়ার্নের টেনশন কম, আরেকটা ইয়ার্নের টেনশন বেশি, এরকম হবে না, তাই না? একটা হয়তো ছিঁড়ে যাবে, আর একটা হয়তো পাকারিং করবে, তাই না? যেটা টেনশন কম সেটা সে পাকারিংয়ে প্রবলেম করবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আর কি লক্ষ্য রাখার জন্য আমরা হচ্ছে এই ইয়ার্ন টেনশনার মেশিনটা ইউজ করি। এখানে আমরা আর কি ইয়ার্নে ঠিক কতটুকু টেনশন দেয়া হচ্ছে, হ্যাঁ, ইয়ার্নে কতটুকু টেনশন দেওয়া হচ্ছে বা কতটুকু টেনশন এই মুহূর্তে আছে আর কি, হ্যাঁ, সেটা আর কি দেখি, রেগুলারলি মনিটর করি আর কি। হ্যাঁ, যদি কমে যায় তখন হয়তো ইয়ার্নটাকে অ্যাডজাস্ট করব, বা বেড়ে গেলেও ইয়ার্নটাকে অ্যাডজাস্ট করব যেন অপটিমাম যে লেভেলে থাকা উচিত টেনশনটা, সেই লেভেলে যেন চলে আসে। আচ্ছা, স্লাইড। আচ্ছা, উস্টার টেনসোজেট 4। আচ্ছা, এটা কি, এটা মেইনলি হচ্ছে আমাদের একটা সেম ওই ইয়ার্ন টেস্টিংয়ের মেশিন। এখানেও আমরা কি করি, আলটিমেটলি ওই ইয়ার্নের প্যারামিটারগুলোই পরিমাপ করি। আচ্ছা, মোটামুটি সবগুলো তো মানে ইয়ার্ন টেস্টিং যেগুলো মেশিন আছে এগুলোতে আমরা কি করি, আলটিমেটলি আমাদের এই ইয়ার্নের যেসব প্যারামিটার, কোয়ালিটি প্যারামিটারগুলো আছে সেগুলোই পরিমাপ করি। এখন এক একটা মেশিনে হয়তো আমরা এক একটার ফ্যাসিলিটি বেশি পাই। হ্যাঁ, কোনোটাতে যেমন আমরা হচ্ছে ওই যে UT5 নিয়ে যখন কথা বলতেছিলাম, ওখানে কি ছিল আমাদের ওই যে কি বলে মডিউল ছিল, বিভিন্ন মডিউল ছিল, তাই না? হ্যাঁ, আচ্ছা, মডিউল ছিল বলছিলাম না, 3টা মডিউল, LNM মডিউল, NC মডিউল নিয়ে কথা বললাম না? তো এক একটাতে দেখা যায় এক এক মেশিনে আমরা হয়তো এক একটা ফিচার পাই। ফর এক্সাম্পল, এই যে একটু আগে যেটা বললাম যে মানে আমাদের এক একটা ফোনের এক এক ধরনের ফিচার, কোনো ফোনে হয়তো সে ব্যাটারি ভালো, কোনো ফোনের হয়তো সে ক্যামেরা ভালো, তাই না? সব কিছু একটাতে ভালো এরকম কি পাওয়া সম্ভব? না, সম্ভব না, কারোর সবার সাথে আবার ম্যাচও করবে না, এক একজন এক একটা চায়, তাই না? এই জন্য তো মেশিনগুলো অনেকটা ওরকম যে এক একটা দিয়ে আমি হয়তো এক একটা কোয়ালিটি প্যারামিটার আমরা অ্যাসেস করি। হ্যাঁ, বা কোনোটার হচ্ছে কি বলে লেংথ ভালো মাপতে পারে, কোনোটার হয়তো ম্যাচিউরিটি ভালো মাপতে পারে, ফর এক্সাম্পল বললাম। হ্যাঁ, আচ্ছা, এরকম হয়। আচ্ছা, টেনসোর্যাপিড। আচ্ছা, টেনসোর্যাপিড। হ্যাঁ, এই দুইটা মেশিন প্রায় সিমিলার কাজই করে, ইয়ার্ন টেস্টিং মেশিন যেহেতু, জাস্ট একটা আরেকটার আপডেটেড ভার্সন বা কি বলে আরেকটা জাস্ট আলাদা একটা মডেল। হ্যাঁ, আর কি বললাম এতক্ষণ ধরে যে উস্টার আমাদের হইতেছে কি একদম পুরা কোয়ালিটি অ্যাসেস করার জন্য যেসব মেশিনারিজগুলো আমার দরকার, টেস্টিং মেশিনের সব উস্টারের দখল। হ্যাঁ, এগুলো কিন্তু সবই উস্টারের, রাইট? সবই খালি মেশিন দেখতেছি উস্টার। তার মানে কি আর কোনো ব্র্যান্ডের কি কোনো মেশিন নাই? হয়তো আছে, মানে আমরা বাংলাদেশে অন্য কোনো মেশিন আসলে দেখি না, তাই না? আমরা উস্টারটাই দেখি। মনে হয় 95% গার্মেন্ট বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে মনে হয় উস্টারের মেশিনই চালায়। আমি অবশ্য মানে অন্যান্য মেশিন খুবই কম দেখছি। যাই হোক, হ্যাঁ, তাই নাকি? আচ্ছা, কি মেশিন মার্কেটিংয়ে আছেন বা এরকম কিছুতে? কোথায়? মিরপুরে, মানে কোথায়? মানে হ্যাঁ, ওয়াও, জোস। এই তো একজন চেয়ারম্যান আছে আমাদের, একজন মেশিন মার্কেটিংয়ের মানুষ আছে। এই তো ক্লাস জমে গেছে এখন। আচ্ছা, এরপরে আমরা আসতেছি ফেব্রিক টেস্টিং মেশিন। হ্যাঁ, ফেব্রিক টেস্টিং মেশিন সম্পর্কে আমরা একটু কি বলছিলাম যে মানে ফেব্রিকের যে প্যারামিটারগুলো আছে সেগুলো আমরা চেক করি, তাই না? কি প্যারামিটারের কথা বললাম, এই যে ইলংগেশন, হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের বার্স্টিং স্ট্রেংথ, হ্যাঁ, এরপরে টেনজাইল টেস্ট, হ্যাঁ, টেনজাইল স্ট্রেংথ টেস্ট, হ্যাঁ, এইসব আমরা আর কি পরিমাপ করে থাকি, এইগুলো এই মেশিনগুলোর মাধ্যমে অ্যাসেস করে থাকি। তো একটার পর একটা আসি আমরা দেখি। আচ্ছা, ডিজিটাল বার্স্টিং স্ট্রেংথ টেস্ট মানে কি, ওই যেটা বলতেছিলাম যে বার্স্টিং টেস্ট যেই মেশিনটা দিয়ে আর কি করা হয়, সেটাই হচ্ছে আমাদের এই বার্স্টিং টেস্ট মেশিন।
তো বার্স্টিং টেস্ট, আচ্ছা বার্স্টিং বলতে আমরা কি বলছিলাম যে বার্স্ট বলতে কি মানে ফেটে যাওয়া, তাই না? আচ্ছা মেইনলি এই টেস্টটা করা হয় হচ্ছে নিট ফেব্রিকের ক্ষেত্রে মেইনলি, হ্যাঁ নিট ফেব্রিক কত প্রেশারে আর কি ছিঁড়ে যাবে, হ্যাঁ কত প্রেশারে কি ফেটে যাবে সেইটা টেস্ট করা হয়। ওয়ালাইকুম আসসালাম। টেক্সটাইল, হ্যাঁ চলে আসেন। 6 ব্যাচ বললে কেমনে বুঝবো কোন সাবজেক্ট কোনটা, মানে কোর্স কোনটা এই মুহূর্তে? হ্যাঁ টেক্সটাইল ডিপার্টমেন্ট তো 2টা ক্লাস হচ্ছে টেক্সটাইলের এই মুহূর্তে, আপনাদের কোন কোর্সটা সেটা জিজ্ঞেস করতেছি। আপনাদের কি অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার, অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার, টেক্সটাইল টেস্টিং টিটিকিউসি, এটা হচ্ছে 1204 নাম্বারের রুমে ক্লাস হচ্ছে। ও ব্যাচ তো এখন এক এক ব্যাচের এক একজনের এক একটা কোর্স অফার করা, এভাবে বললে তো একটু কনফিউজড হয়ে যায়, আচ্ছা জানি কথা বলতেছিলাম। আচ্ছা বার্স্টিং টেস্ট, আচ্ছা বার্স্টিং টেস্টটা কীভাবে মেইনলি করে, ছোটোবেলায় প্যাসকেলের সূত্র পড়ছিলেন? প্যাসকেল এই যে এটা অবশ্য না পড়লেও আমরা অনেকটা বুঝি, মনে করেন একটা পলিথিনের ভিতরে যদি পানি নিয়ে চাপ দেয় কী হয়, পুরাটা সব দিকে প্রেশারটা ছড়ায় যায় না এবং পুরাটাই একদম ফেটে যায়, তাই না? আচ্ছা এই টেস্টটাও করা হয় ওই মেকানিজমটা ফলো করেই। হ্যাঁ কি করা হয়, মনে করেন এরকম একটা বেলুন টাইপের কিছু আছে, হ্যাঁ নিচে দিয়ে আর কি ওয়াটার ফ্লো করানো হয়, মানে ওয়াটার দেয়া হচ্ছে, ওয়াটার দিলে কি হবে, এটা ফুলবে আস্তে আস্তে, না এটা আস্তে আস্তে ফুলবে, হ্যাঁ এটা আস্তে আস্তে বড় হবে ফুলবে, আর এইটার উপরেই হচ্ছে আমার ফেব্রিকটা আর কি জড়ানো থাকে, ফেব্রিকটা আর কি মানে জড়ানো বা পরানো থাকে, হ্যাঁ তো এইটা যত ফুলবে আস্তে আস্তে কী হবে, ফেব্রিকটাও আস্তে আস্তে এক্সপ্যান্ড হতে থাকবে, না বড় হইতে থাকবে, একটা সময় কি হবে ফেব্রিকটা ছিঁড়ে যাবে। এই ঠিক কত ফোর্সে আসলে আমার ফেব্রিকটা ছিঁড়তেছে সেটাই আমরা নির্ণয় করতেছি এবং ওটাই হচ্ছে ওটার বার্স্টিং স্ট্রেংথ, হ্যাঁ ওটাই হচ্ছে ওই ফেব্রিকের বার্স্টিং স্ট্রেংথ। আচ্ছা পরে কি ডিজিটাল মিনি মার্টিনডেল মেশিন নাম শুনছেন বা দেখছেন কখনো? আচ্ছা এটা দিয়ে মেইনলি হচ্ছে অ্যাব্রাশন রেজিস্ট্যান্সটা অ্যাসেস করা হয়, হ্যাঁ অ্যাব্রাশন রেজিস্ট্যান্স কত একটা ফেব্রিকের সেটা নির্ণয় করা হয়। আচ্ছা এইখানে যেই মেশিনটা আমরা দেখতে পাচ্ছি এটা মিনি ভার্সন, হ্যাঁ নামেও লেখা আছে মিনি, তাই না? দেখেন একটা মাত্র একটা হেড না, আর যেগুলো আর কি মানে এমনিতে মার্টিনডেল অ্যাব্রাশন রেজিস্ট্যান্স টেস্টার যেগুলো আছে সেগুলোতে 4টা বা 8টা হেডও থাকে, হ্যাঁ 4টা 8টা হেড এরকম থাকে। তো ওগুলোতে আমরা কি করি, অ্যাব্রাশন রেজিস্ট্যান্স গত ক্লাসে মনে হয় একটু বলছিলাম, মনে আছে কারো? অ্যাব্রাশন জিনিসটা কি? অ্যাব্রাশন মানে হচ্ছে একটা আরেকটার সাথে যখন কি বলবো ঘর্ষণ হয়, তাই না? একটা আরেকটার সাথে যখন ঘর্ষণ হয়। আচ্ছা তো আমরা যখন এই যে জামা কাপড় পরি, যেমন এখানে আমার আর্ম হোলের এখানে কি হচ্ছে, স্লিভের সাথে আমার স্লিভটার সাথে আমার এই সাইডটা ঘর্ষণ হচ্ছে, তাই না? আলটিমেট ঘর্ষণ হচ্ছে। তো আর এছাড়া অনেক সময় দেখবেন কি মানে আমাদের গার্মেন্টগুলোতে অনেক সময় কি হয় যে পিলিং, ছোটো পিল তৈরি হয় না, ছোটো ছোটো ওই যে গুটি পাকায় যায় যে, হ্যাঁ বাংলায় যদি বলি, হ্যাঁ ছোটো ছোটো। তো ওগুলো কেন হয়, যে ঘর্ষণের ফলেই তো হয়, একটা আরেকটার সাথে যখন ঘষা খেতে থাকে কন্টিনিউয়াসলি তখন হয়, তাই না? তো ওই কোয়ালিটিটা আসলে আমাদেরকে ভালো করে অ্যাসেস করতে হয়, তাই না? কারণ অল্প ঘষাতেই যদি পিলিং তৈরি হয়, ওই ফেব্রিকটা কি মানে ওই গার্মেন্টটা কি আমরা আলটিমেটলি কিনবো না, তাই না? ওগুলো একটু লো কোয়ালিটির বা কম দামে হয়তো প্রাইস, তাই না এরকম থাকে। তো ওগুলো কিন্তু আমরা কিনবো না, আমরা কি চাবো যে অ্যাব্রাশন রেজিস্ট্যান্স ভালো। আর এছাড়াও অনেক সময় দেখা যায় পিলিং তো দূরে থাক, একটু ঘষা খেয়ে মানে ছিঁড়ে গেছে, তাই না? একদম ছালটাল উঠে গেছে এরকম মনে হয়, তাই না? এই ধরনের ফেব্রিক তো বা এই ধরনের গার্মেন্ট তো আর আমরা প্রেফার করবো না, তাই না? কাস্টমারের ডিমান্ড মিট করবে না, তাই তো। আচ্ছা সেইটা জানার জন্য আর কি আমরা অ্যাব্রাশন রেজিস্ট্যান্স টেস্টটা করে দেখি যে কতটুকু ফোর্স বা কতবার ঘর্ষণ খাওয়ার পর হচ্ছে ফেব্রিক খাওয়া পর্যন্ত হচ্ছে আমার ফেব্রিকটা ভালো থাকতেছে, হ্যাঁ ভালো থাকতেছে, কোনো ধরনের অ্যাব্রাশন তৈরি হচ্ছে না, হ্যাঁ সেটা আমরা এই মেশিনটার মাধ্যমে নির্ণয় করে থাকি। কিভাবে করে, এই যে দেখেন এই যে যেই হেডটা আর কি দেখতে পাচ্ছি না, হেডটা আর কি কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে, হ্যাঁ কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে, আর নিচে হচ্ছে ওই স্যাম্পলটা রাখা থাকে। ও দেখছেন, ওই যে দেখছেন স্যাম্পলটা রাখা থাকে। আচ্ছা স্যাম্পলটা না এই যে এখানে এইটার মতো, হ্যাঁ এগুলোর মতো, তাই না?
এই যে এরকম মানে এরকম গোল করে আর কি স্যাম্পলগুলো কাটা থাকে, সেটাই হেডটার উপরে বসানো থাকে। হ্যাঁ, এরপরে হচ্ছে উপরের যে ইয়াটা পোর্শনটা আছে সেটা কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে, মুভ করতে থাকে। এরপর একটা মানে সময় নির্দিষ্ট করে দেওয়া হয় যে বা সময় না সরি সাইকেল নির্দিষ্ট করে দেওয়া হয় যে কতবার ঘুরবে, কতবার উপরের ইয়াটা ঘুরবে পোর্শনটা, হ্যাঁ কতবার ঘুরবে। সেই অতবার ঘুরার পরে আর কি দেখে মিলায় দেখে যে মানে স্কেল, একটা স্কেল আছে, একটা স্কেল আছে, স্কেলের সাথে মিলায় দেখে যে কত স্কেলের মধ্যে পড়ে 1 2 3 4 এরকম একটা স্কেল থাকে। তো এই স্কেলটার সাথে মিলায় দেখে যে আচ্ছা ওর অবস্থাটা কোথায়, ওর কোয়ালিটিটা কীরকম, হ্যাঁ কমছে না বাড়ছে, এটা একটু অ্যাসেস করে দেখে আর কি। আসলে মেশিনগুলো যদি থাকতো আমরা প্র্যাকটিক্যালি করতে পারতাম তাহলে আর একটু ভালোভাবে বোঝা যেত, তাই না? এবং মজাও পাওয়া যায় এগুলো টেস্ট করতে, না মজাও পাওয়া যায়, তাই না? আচ্ছা হ্যাঁ, এই আমি যখন আর কি ইন্টার্ন করি ফকির অ্যাপারেলসে তখন আর কি এই ল্যাবে যাইতাম, মাঝে মধ্যে ফিজিক্যাল ল্যাবে যাইতাম, এগুলো ফিজিক্যাল ল্যাবে থাকে এই মেশিনগুলো। হ্যাঁ, তো ধরা তো যাইতো না কারণ আমি তো ওখানকার ফুল টাইম মানুষ না, তো হচ্ছে দেখতাম আর কি সিনিয়ররা ওখানে কাজ করতে থাকতো, তো আমি ওখানে আর কি দাঁড়ায় থাকতাম, দেখতাম, ভালো লাগে, মজাই লাগে। ধরতে পারলে আরেকটু মজা লাগতো। আচ্ছা আচ্ছা, আরেকটা কি আছে আমরা দেখতে পাচ্ছি, ডিজিটাল এয়ার পারমিবিলিটি টেস্ট। আচ্ছা, এয়ার পারমিবিলিটি বলতে আমরা কি বুঝি? মানে একটা ফেব্রিক বা একটা কাপড়ের মধ্যে দিয়ে বা একটা গার্মেন্টের মধ্যে দিয়ে কতটুকু বাতাস ঢুকতে পারতেছে বা বের হতে পারতেছে, হ্যাঁ এটা আর কি আমরা নির্ণয় করি। এটা নির্ণয় করা কেন দরকার? শুরুতে একটা উদাহরণ দিয়েছিলাম ক্লাসের একটা শুরুতে, ওই যে সামারে আমরা কি ধরনের ড্রেস প্রেফার করি, হ্যাঁ একটু পাতলা যেটা দিয়ে একটু বাতাস ঢুকবে, তাই না, এরকম ড্রেস আমরা প্রেফার করি, তাই না? আবার শীতকালে আমরা প্রেফার করি না বাতাস ঢুকতে পারবে না, বাতাস ঢুকলে আমরা জমে যাবো না। আচ্ছা, তো এই জন্য আর কি আমরা ওই ধরনের কি বলে ওই ধরনের কোয়ালিটিগুলো মিট করার জন্য আমরা আর কি ফেব্রিকটা বা গার্মেন্টটা আমরা টেস্ট করি যে এয়ার পারমিবিলিটি কীরকম। এরপর হচ্ছে যদি আরেকটু টেকনিক্যাল সাইডে যদি যাই, আমরা টেকনিক্যাল টেক্সটাইলের যে সাইডে যদি চাই, তাহলে কি মনে করেন যে স্পেস স্যুটের কথা যদি আমরা চিন্তা করি, স্পেস স্যুটের ভিতরে মানে স্পেস স্যুটটা যদি এয়ার পারমিয়েবল হয় তাহলে কি হবে? ভিতরের যে আমরা অক্সিজেনটা আছে সেটা কি হবে? আলটিমেটলি বাইরে চলে যাবে, তাই না? তাহলে তো মানে স্পেস স্যুটের কাজ কি? আমাকে প্রোটেক্ট করা। হ্যাঁ, ওইখানে তো স্পেসে তো কোনো অক্সিজেন নেই, আমার অক্সিজেনটা যেন আমার ভিতরেই থাকে, মানে আমি যেন অক্সিজেনটা পাই, সেটাই তো আমার মেইন টার্গেট। আলটিমেটলি ফেব্রিকটা যদি হয় এরকম যে না সব কিছু ভিতরে যা গ্যাস আছে সব বের করে দিবে, তাহলে তো আমি অক্সিজেনটাও পাবো না। আচ্ছা, এই কোয়ালিটিগুলো এনশিওর করার জন্য আমাদেরকে এই এয়ার পারমিবিলিটি টেস্টটা করতে হয়। ওকে, আচ্ছা উস্টার ফেব্রিক স্ক্যান। আচ্ছা, নাম শুনে একটু বুঝতে পারতেছি মানে ফেব্রিকটাকে স্ক্যান করে, আসলেই কাজটা ও খালি ফেব্রিকটাকে স্ক্যান করে। কেন স্ক্যান করে দেখে যে হ্যাঁ এই কোনো ধরনের ফল্ট আছে কি না, কোনো ধরনের ফুটা টুটা আছে কি না, তাই না? এটা এতটাই কি বলে অ্যাকিউরেট, যে মানে অ্যাকিউরেট বলবো নাকি খুবই নিখুঁত বলবো, আচ্ছা একই জিনিস, আসলে একই জিনিস, অ্যাকিউরেট বা নিখুঁত। তো এ কী করে দেখেন, একদম 0.3 mm পর্যন্ত ছোট ফুটাও সে, ছোট হোলও সে ডিটেক্ট করতে পারে। হ্যাঁ, এতটাই সে ভালো কাজ করে। হ্যাঁ, আর খুবই দ্রুত কাজ করে। আমরা সাধারণত যদি নিটিং সেকশনগুলোতে যান তাহলে দেখবেন ওখানে ওরা ফেব্রিকটা কী করে, মানুষ নিজেরা আর কি দেখে, ওই টেকনিশিয়ান হ্যাঁ লাইট বক্সের উপরে টেকনিশিয়ানরা ফেব্রিকটা টেনে টেনে নিজেরাই দেখে। হ্যাঁ, ওখানে যেহেতু মানুষ ভুল হতেই পারে, কিছু স্পট বা কিছু ফল্ট হয়তো না দেখতেই পারে, কিন্তু ফেব্রিক স্ক্যান যদি আমরা ইউজ করি তাহলে সেই সম্ভাবনাটা হ্যাঁ অনেক কমে যাবে, তাই না? আর এইসব কারণে কিন্তু আমরা কি বলছিলাম যে কম্পিউটার বা আদার্স যে নতুন টেকনোলজিগুলো আসতেছে সেগুলো আমাদের টেক্সটাইলে খুবই ওতপ্রোতভাবে জড়ায় যাচ্ছে এবং প্রয়োজনীয় বটে, তাই না? এফিসিয়েন্সি বাড়ায়, কাজের এফিসিয়েন্সি বাড়ায়, অ্যাকিউরেসি বাড়ায়, তাই না? আচ্ছা, ফেব্রিক স্ক্যানের আরেকটা কি বলে আরেকটা ভার্সন বলা যায়। এইটা কি করে, ফেব্রিক স্ক্যানের কথাটা আমরা কি বললাম যে ফেব্রিকটা যখন তৈরি হয়ে গেল এরপর আর কি ফেব্রিকটাকে স্ক্যান করে দেখে যে কোনো হোল বা কোনো ফল্ট আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, ফেব্রিক স্ক্যান অন লুম যেটা, সেটা কি করে একদম লুমের মধ্যেই অ্যাটাচ থাকে
সে হচ্ছে ফেব্রিকটা যখন তৈরি হচ্ছে, টেক আপটা যখন হয় লুমের ভিতরে, লুম সম্পর্কে আইডিয়া আছে তো? লুমে যখন ফেব্রিকটা তৈরি হওয়ার পরে টেক আপ যখন হয়, তখনই সে স্ক্যান করে দেখে যে ফেব্রিকে কোনো ধরনের ফল্ট তৈরি হলো কিনা। তার মানে কি, আলটিমেটলি ফেব্রিকটা তৈরি হবে, এরপরে আমি চেক করব, সেই পর্যন্ত আমাকে ওয়েট করতে হচ্ছে না, আমি এর আগেই জেনে যাচ্ছি যে কোনো ধরনের ফল্ট আছে কিনা। ওকে, তো মোটামুটি আমাদের তিন ধরনের যে মেশিন, তিন টাইপের যে মেশিনের আমরা কথা বললাম, যে ফাইবার টেস্টিংয়ের জন্য, ইয়ার্ন টেস্টিংয়ের জন্য, ফেব্রিক টেস্টিংয়ের জন্য, সেই মেশিনগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করলাম। তো আরও কিছু মেশিন আছে। একটা মেশিন সম্পর্কে আমরা জানবো, কিছু মেশিন আছে যে মানে আমরা এই পর্যন্ত যেসব মেশিনগুলো দেখলাম সবগুলো কিন্তু যে কোনো একটা অপারেশন ব্যবহার করা হয়। হ্যাঁ, হয় ফেব্রিকের ফল্ট ডিটেক্ট করে, অথবা হয়তো ফাইবারের লেংথ ডিটেক্ট করে, হ্যাঁ, এরকম জাস্ট একটা দুইটা অপারেশন করে। কিন্তু আমরা এখন একটা মেশিন দেখব যেটা হচ্ছে মাল্টিপারপাস। এটা অনেকগুলো টেস্ট এখানে একসাথে করা যায়, মানে একসাথে না, মানে অনেকগুলো টেস্ট আমরা এখানে পেয়ে থাকি, অনেকগুলো টেস্ট আমরা এটার মাধ্যমে করে থাকতে পারি। সেজন্য এটাকে বলা হচ্ছে মাল্টিপারপাস টেস্ট, মাল্টিপারপাস মেশিন। সরি, গতকালকে আসলে অনেক বেশি আইসক্রিম খাইছি তো গলা এখন খুশখুশ করতেছে। আচ্ছা, তো যেই মেশিনটার সম্পর্কে আমরা আজকে জানবো সেটা হইতেছে ইউনিভার্সাল টেস্টিং মেশিন। হ্যাঁ, এই মেশিনটার সাহায্যে আমরা স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেংথ, ইলংগেশন, হ্যাঁ, এরপর হচ্ছে কম্প্রেশন ফেব্রিকের, এই সবগুলো জিনিস আমরা একই সাথে পরিমাপ করতে পারি। হ্যাঁ, এই মেশিনটার মাধ্যমে, যেহেতু অনেকগুলো অপারেশন এখানের মাধ্যমে করতে পারতেছি, সেই জন্য এটাকে বলা হচ্ছে একটা মাল্টিপারপাস মেশিন। হ্যাঁ, মাল্টিপারপাস টেস্টিং মেশিন। আর মোস্ট প্রবাবলি এই জন্যই এটার নামও হয়তো হয়েছে ইউনিভার্সাল। ইউনিভার্সাল বলতে আমরা কি বুঝি, মানে চিরন্তন, তাই না? বা হচ্ছে সব জায়গায় ছড়াই ছিটায় আছে, এরকম কিছু একটা বুঝি, তাই না? যেহেতু এই মেশিনটার মাধ্যমে অনেক কিছু একসাথে টেস্ট করা যায়, অনেকগুলো টেস্ট একসাথে করা যায়, সেই জন্য হয়তো এটার নামও দেওয়া হয়েছে ইউনিভার্সাল। ওকে, তো এই সম্পূর্ণ আলোচনা থেকে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম যে মানে কম্পিউটারটা টেক্সটাইল ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে আসলে কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কতটা গুরুত্বপূর্ণ, এটা ছাড়া আসলে আমরা অনেকটুকুই অসহায়, তাই না? মানে কাস্টমারের ডিমান্ড ফুলফিল করা থেকে বলেন, বা হচ্ছে এফিসিয়েন্সি বাড়ানো বলেন, প্রোডাক্টিভিটি বাড়ানো বলেন, প্রফিটেবিলিটির কথা বলেন, হ্যাঁ, অ্যাকিউরেসির কথা বলেন, এই সমস্ত কিছু কিন্তু আমাদের মিট করা সম্ভব হতো না আনলেস যদি আমাদের কম্পিউটার না থাকতো, তাই না? তো এইসবের জন্য আসলে আমাদের কম্পিউটারটা যেমন ইন্ডাস্ট্রিতে থাকা প্রয়োজন, আমরা যেহেতু পরবর্তীতে ইন্ডাস্ট্রিতে যাব, সেজন্য আমাদের এই কম্পিউটারের অ্যাপ্লিকেশনগুলো সম্পর্কে জানা থাকা প্রয়োজন, তাই না? সেজন্যই মেইনলি আমরা এই কোর্সটা করতেছি, এবং ইনশাল্লাহ একে একে মেশিনগুলো এবং মেশিনের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা পরিচিত হব, আরও ধারণা পাবো। আচ্ছা, তো আজকের মতো ক্লাস এখানেই